তো আমাদের এই বিষয়গুলো এই জন্য জানা দরকার যে এই আমাদের পরবর্তীতে আমাদের যেটা কি হবে, আমরা অ্যাটলিস্ট একটা ভালো ইন্ডাস্ট্রি সম্পর্কে আমাদের একটা পজিটিভ ভাইব তৈরি হবে, আস্তে আস্তে অ্যাওয়ারনেস হবে ভালো কোম্পানির। তো আমরা আজকে প্রোগ্রামটা শুরু করে দেব, কিন্তু শুরু করার আগে আমরা চাচ্ছি যে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের আজকে প্রোগ্রামটা শুরু হোক। আমাদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতে চেয়েছিলেন আমাদের যে ভাই, একটু কাইন্ডলি আপনার নামটা লিখবেন। কোরআন তেলাওয়াত করতে চান আমাদের ফখরুদ্দিন ভাই। জি, আমাদের ফখরুদ্দিন ভাইকে আমি আনমিউট করে দিচ্ছি। প্লিজ কোরআন থেকে তেলাওয়াতটা আপনি করুন। জি ফখরুদ্দিন ভাই, আপনি আনমিউট হন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি, বারাকাতুহু। লিডার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। তো আমি ঢাকা ডেমরা থেকে আছি। তো যাই হোক, আমি আমার কোরআন তেলাওয়াত করতে যাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور. ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. صدق الله العظيم. ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু মাশাআল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার হয়েছে আমাদের ফখরুদ্দিন ভাই আপনার কোরআন তেলাওয়াত। আল্লাহ আপনাকে অনেক দিন আহ বাঁচিয়ে রাখুক, আপনার নেক হায়াত দান করুক। তো আজকে আমাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের যে এজেন্ডা সেটা আমাদেরকে আগেই বলেছি, যে নেটওয়ার্ক মার্কেটিং কনটেক্সট, এটা অনেক চমৎকার একটা মানে যুগ উপযোগী একটা প্রোগ্রাম। এটা আমাদের সবাইকে জানতে হবে, যাতে করে আমরা পথভ্রষ্ট না হয়ে যাই এবং মানুষকে পথভ্রষ্ট না করি, এবং সঠিক পথে সবসময় যেন থাকি, সঠিক একটা কোম্পানির সাথে থাকি। তো আজকে আপনাদের সাথে যাকে আমি পরিচয় করাই দিব, যে আজকে প্রোগ্রামটি আপনাদের সাথে নিবেন, তিনি হচ্ছে সম্প্রতি ডিএক্সএন ডেইশান বাংলাদেশের সাথে, অর্থাৎ ডিএক্সএন এর সাথে অ্যাসোসিয়েট হয়েছেন। তিনি আমাদের সাথে কাজ করছেন। তিনি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা। তো তার নেটওয়ার্ক মার্কেটিং এর অভিজ্ঞতা অনেক দিনের, কিন্তু আসলে সে নেটওয়ার্ক মার্কেটিংটাকে ভালোবাসে। এখনো পর্যন্ত বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যারা নেটওয়ার্ক মার্কেটিংকে মনে প্রাণে ভালোবাসে, শুধু তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে শুধু রাইট কোম্পানি চুজ করতে না পারার কারণে, একটা সঠিক কোম্পানি বেছে নিতে না পারার কারণে দেখবেন যে এই
ইন্ডাস্ট্রি সম্পর্কে তারা একটা খারাপ ধারণা তৈরি হচ্ছে, তারা কুইট করছে। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যারা সত্যিকার অর্থে যারা নেটওয়ার্ক মার্কেটিং কে ভালোবাসে তাদেরকে একটা সঠিক ইনফরমেশন দেয়া, সঠিক রাস্তায় নিয়ে আসা, তাদেরকে সঠিক একটা কোম্পানির লাইন দেখানো, পথ দেখানো, যাতে তারা পথভ্রষ্ট না হয়। তো উনিও নেটওয়ার্ক মার্কেটিং এ অনেক দিন ধরেই আপনার হচ্ছে আছেন, অনেক অভিজ্ঞ, কিন্তু সেও একটা রাইট কোম্পানি কিন্তু খুঁজতেছিল, ঠিক আছে। তার কাছে মনে হয়েছে যে নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য, ক্যারিয়ার করার জন্য ডিএক্সএন হচ্ছে একটা রাইট প্ল্যাটফর্ম। তাই যখনই সে বুঝতে পারছে, সে কিন্তু আর এক মুহূর্ত দেরি না করে আপনার জয়েন করার আগে সে এটা নিয়ে অনেক গবেষণা করছে। যখনই গবেষণা করার পরে সে বুঝতে পারছে, স্টাডি করার পরে যখন বুঝতে পারছে যে না, ডিএক্সএন হচ্ছে একটা রিয়েল প্ল্যাটফর্ম, যেখানে কাজ করা যায়, যেখানে শ্রম দেওয়া যায়, যেখানে ক্যারিয়ার করা যায়, যেখানে আসলেই সত্যিকার অর্থে ফিউচার আছে, ঠিক আছে। তো এই যে আমাদের যে একটা গ্রুপ অফ পিপল, একটা লার্জ গ্রুপ অফ পিপল, তারা কি হচ্ছে, তারা আজকে পথভ্রষ্ট হয়ে গেছে। কি করলে, কোন জায়গাগুলো চেক করলে তারা পথভ্রষ্ট হবে না, কি করলে বুঝতে পারবো যে আমরা একটা সঠিক কোম্পানির মধ্যে আছি, সেই সম্পর্কে আজকে আপনাদেরকে চমৎকার একটা ধারণা দিবেন আমাদের ডিএক্সএন ওয়ার্ল্ডের একজন হচ্ছে স্বনামধন্য আপকামিং লিডার। সে খুবই ভালো করছে এবং ভালো করবে। আমাদের তিনি প্রফেশনাল, এটার পাশাপাশি সে বাংলাদেশ পুলিশে জব করে। তো আসেন আমরা হচ্ছে সরাসরি তার প্রোগ্রামে চলে যাই। আমাদের হাফিজুর রহমান মন্ডল ভাই। জি, হাফিজুর রহমান মন্ডল ভাই, আপনি শুরু করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার স্ক্রিন এবং সাউন্ড তো ক্লিয়ার? জি জি, স্ক্রিনও ক্লিয়ার দেখা যাচ্ছে, সাউন্ডও ক্লিয়ার আছে। জি, আসসালামু আলাইকুম। আমি হাফিজুর রহমান, বাংলাদেশ থেকে বলছি। পেশায় বাংলাদেশ পুলিশে আছি। সুযোগ পেলেই আমি অবসর সময়গুলোতে নেটওয়ার্ক মার্কেটিং এর বিভিন্ন টপিকস নিয়ে রিসার্চ করি বা করার চেষ্টা করি, যে আসলে নেটওয়ার্ক মার্কেটিং এর যে বিষয়গুলো সারা বিশ্বে একটি আলোড়ন হচ্ছে, কিন্তু আমাদের দেশে বাংলাদেশে কেন প্রবলেমতা ফেস হচ্ছে, এর বেশ কিছু কারণ রয়েছে। যা যা হোক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের জুম প্রোগ্রামটি দেখছেন এবং ফেসবুক লাইভে প্রোগ্রামটি দেখছে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাস্থ্য কামনা করে আজকের প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি। আসলে মূলত পক্ষে আমরা সবাই নেটওয়ার্ক মার্কেটিং এর কথা শুনলেই ভয় পাই। আসলে ভয় পাওয়ার পিছনে কিছু কারণ রয়েছে। একটা কারণ হচ্ছে যে নিজের চোখে দেখে বিশ্বাস করার পিছনে একটি কারণ রয়েছে। আরেকটি অদেখা অদৃশ্য বিষয়ের ওপর ভয় রয়েছে, এবং কিছু আছে শোনা কথার ওপর আমরা মনের ভিতরে একটা ভয় তৈরি হয়ে থাকে। আসলে আমরা আমরা যে সেক্টরই থাকি না কেন, প্রথম অবস্থায় আমাদের উচিত হবে যে আসলে দৃষ্টি আগে নিজে অবজারভেশন করা। কাইন্ডলি একটু আমরা যদি মিউট থাকি, তাহলে আজকের কনভারসেশনটি খুবই চমৎকার হবে হবে কারণ এটা একটি ব্যতিক্রম একটি টপিকস, হয়তো বা আপনারা পেয়েছেন কিনা তা জানবো, জানি না। তবে এই কনসেপ্টটি যারা মনোযোগ সহকারে শুনবেন, তারা অবশ্যই অনেক কিছু ফাইন্ড আউট করে নিতে পারবেন, যে আসলে আপনি কোন প্ল্যাটফর্মে কাজ করবেন। জি হাফিজ ভাই, আপনি আনমিউট হয়ে গেছেন, আবার একটু এই আনমিউট হ্যাঁ, মিউট হয়ে গেছেন হাফিজ ভাই। জি ঠিক এখন আছে। জি, জি জি ঠিক আছে, আমি এখন okay। জি, তাহলে আসলে মূলত পক্ষে চলুন আমরা আগে বিজনেস কনসেপ্টটা জেনে নেই, যে পৃথিবীতে কি কি মডুলে বিজনেস গুলো হয়ে থাকে, এবং নেটওয়ার্ক মার্কেটিংটি কি মডুলে বিজনেস হচ্ছে, এবং আধুনিক যুগে আমরা কিভাবে আধুনিক পন্থা অবলম্বন করে এই বিজনেস গুলো করে থাকি। এবং সব মডুলে যে নেটওয়ার্ক মার্কেটিং হবে তা নয়। আমরা জন্মসূত্রে জন্মলগ্ন অবস্থা মৃত্যুর আগ পর্যন্ত একটি বিজনেস সম্পর্কে আমাদের মাইন্ড সেট আপ এমনভাবে হয়েছে, যেটি ট্রেডিশনাল মার্কেটিং কনসেপ্ট, যেটি দৃশ্যমান। আর অদৃশ্যমান জিনিসগুলো আমাদের এখনো মাইন্ড কনসেপ্ট হবে না, অর্থাৎ বিশ্বাসের উপর সবকিছু ডেভেলপমেন্ট হবে। যেমন দৃশ্যমান কনসেপ্টের ভিতর একটি ট্রেডিশনাল কনসেপ্ট সিস্টেম, যেটি প্রোডাক্ট ম্যানুফ্যাকচার, সুপার মার্কেটিং, স্টকিস্ট, হোলসেলার এবং ডিস্ট্রিবিউটর, রিটেল এবং কাস্টমার, এটা একটি কনসেপ্ট দৃশ্যমান।
এটি আপনি আমি যতই মিথ্যা হোক বা কিছু হোক আপনাকে আমাকে বিশ্বাস করে দিতে হবে। বর্তমান এই বিজনেসটাকে আবার কনভার্ট করে দ্বিতীয় জেনারেশন যেটি চলে এসেছে, ডিপার্টমেন্ট স্টোর, যেটা মিনা বাজার, বিগ বাজার থেকে শুরু করে বড় বড় বাজারগুলো আপনার চমৎকার ভাবে কনসেপ্ট তৈরি করে দিচ্ছে, বা এখান থেকে আপনার চমৎকার একটি সাড়া পাচ্ছে। আরেকটি কনসেপ্ট বর্তমান আধুনিক যুগের আধুনিক আয়নে ই কমার্স প্ল্যাটফর্ম, যেটি ভালো একটি সাড়া পেয়েছে বর্তমান প্ল্যাটফর্ম। তাহলে এই প্ল্যাটফর্মগুলো কি আসলে ডিরেক্ট সেলিং এর আওতাভুক্ত? ভিউয়ার্স, আপনাদের কাছে প্রশ্ন রইল যে ট্রেডিশনাল মার্কেটিং, মিনা বাজার এবং ই কমার্স প্ল্যাটফর্ম কি আসলেই নেটওয়ার্ক মার্কেটিং এর আওতাভুক্ত কি না। আপনারা একটু খেয়াল করবেন যে বাংলাদেশে না, সারা বিশ্বে অনেক ই কমার্স প্ল্যাটফর্ম আছে, তারা নেটওয়ার্ক মার্কেটিং এর দাবি করে। আসলে আদৌ তারা নেটওয়ার্ক মার্কেটিং আওতাভুক্ত নয়। কারণ বিজনেস চ্যানেল মডেলের প্রত্যেকটি মডেল আলাদা আলাদা আছে, বিজনেসের ধরন আলাদা আছে। তাহলে ডিরেক্ট সেলিং মার্কেটিংটি হচ্ছে B2C এবং C2C ফর্মুলাতে যেটি হয়ে থাকে, এবং এটি একটি চমৎকার প্ল্যাটফর্ম। অর্থাৎ এটি আপনার আমরা যেটা জানি যে ডিরেক্ট সেলিং মার্কেটিং প্ল্যাটফর্মটা অনেক আগে থাকে, 1920 সালের আগে থাকে এটা চলে এসেছে, কিন্তু নামটি চলে এসেছে আপনার আধুনিকায়ন যুগে এসে। ডিরেক্ট সেলিং নামটি হয় 1999 সালে এসে এটির একটি নাম পরিবর্তন হয়ে যায়, যেটি মাল্টি লেভেল মার্কেটিং থাকে। কিন্তু B2C ফর্মুলাটা একটা আধিপত্য বিজনেস, এটি অনেক আগে থেকেই রয়েছে। আপনারা গুগল বা ইউটিউবে সার্চ দিলে এটার অনেকগুলো তথ্য পাবেন। তাহলে মূলত পক্ষে ডিরেক্ট সেলিং মার্কেটিং প্ল্যাটফর্মটি একটি সম্পূর্ণ আলাদা একটা কনসেপ্ট, যেটি ট্রেডিশনাল মার্কেট এবং ই কমার্স প্ল্যাটফর্মের সাথে যুক্ত নয়। তবে বর্তমান প্রেক্ষাপটে আপনি ই কমার্সের আওতাভুক্ত হয়ে অনলাইন প্ল্যাটফর্মের অনেকগুলো সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন, যেটি আপনার অনলাইন প্ল্যাটফর্মের জন্য আধুনিকায়ন তথ্য অনুপাতে ও তথ্য সহযোগিতার জন্য ইউজ করতে পারবেন। তার কারণ এই নয় যে আপনি ই কমার্স প্ল্যাটফর্মে এসে আপনি ডিরেক্ট সেলিং প্ল্যাটফর্ম ইউজ করতে পারবেন। এটা আপনার একটু ভালো করে জানার বিষয় আছে। তাহলে আপনি প্রতারিত বা বিভিন্ন ধরনের প্রবলেমতা ফেস হওয়ার সম্ভাবনা খুবই কম। এটি একটা বিজনেস চ্যালেঞ্জে আপনাকে মনে রাখতে হবে। আরেকটি বিষয় দেখুন, আমরা অলওয়েজ টাইমটাকে প্রায়োরিটি দেই। আপনার আমার টাইম 24 ঘন্টা, বাট আপনি আমি কত ঘন্টা বাঁচবো সেটা বড় বিষয় না, কিন্তু আমার হাতে সময় আছে, প্রতি সেকেন্ডে আমার সময় কমে যাচ্ছে। বাট আপনি যদি রাইট চুজ প্ল্যাটফর্ম এবং রাইট চুজ লিডার এবং টিম চুজ না করতে পারেন, আপনার লাইফটি একটা পদ্ধতিতে ড্যামেজ হয়ে যাবে। তার কারণে আপনি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার মিসিং হওয়ার সম্ভাবনা রয়েছে। সো ভিউয়ার্স, আজকে মূলত পক্ষে আমরা ঠিকই সময় দিচ্ছি, ঠিকই পরিশ্রম করতেছি, ঠিকই হার্ডওয়ার্ক করতেছি, কিন্তু রেজাল্ট নিয়ে আসতে পারতেছি না একটা রাইট চুজ কোম্পানির জন্য। তাহলে আমরা আজকে এই প্রোগ্রামে দেখে নেব কিভাবে আপনি রাইট চুজ কোম্পানি চুজ করবেন, এবং আসলে সারা বিশ্ব কত প্রকার কোম্পানি এই নেটওয়ার্ক মার্কেটিং এর আদলে বিজনেস করতেছে। সো ভিউয়ার্স, একটু টাইমটাকে মূল্যায়ন দিবেন। আসলে আমরা মানুষ, প্রত্যেকটা মানুষেরই একটি চাহিদা রয়েছে। আমি যদি ম্যানটাকে ডেভেলপমেন্ট করে পুরোটা পার্টটা বাই পার্ট বিশ্লেষণ করি, একটা মানুষের কি কি চাহিদা রয়েছে। প্রথম অবস্থায় এমতে দেখুন মানি প্রয়োজন। কার না মানি চাই? তাহলে সবাই চায়, বিভিন্ন পেশার সাথে যুক্ত আছে, কেউ না কেউ ভালো কিছু করতেছে, কেউ করতেছে না। সো ভিউয়ার্স, তাহলে দেখুন আমরা এই টাকার জন্য, এই চাহিদার জন্য আমরা ফাইট করতেছি, পরিশ্রম করতেছি, XYZ কাজের সাথে যুক্ত রয়েছে, এই জাস্ট একটা মানির জন্য। তাহলে ভিউয়ার্স, তাহলে একটু খেয়াল করুন। তাহলে আরেকটি এ চলে আসতেছে। তা এতে কি চলে আসতেছে? নিড অ্যাসেট, অর্থাৎ আপনার সম্পত্তি প্রয়োজন, বা আপনার সম্পদ। আপনি কি জানেন নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি যদি একটি সঠিক প্ল্যাটফর্ম চুজ করতে পারেন, এখান থেকে হাজারো হাজারো সলিউশন পাবেন, প্রবলেম পাবেন, বাট এখানে চমৎকার একটি অ্যাসেট তৈরি করতে পারবেন। আসলে মূলত পক্ষে আজকের যে প্রোগ্রামটি আমাদের মানুষের যে সমস্যাগুলোর ভেতরে অনেকগুলো সলিউশন আপনাকে বের করে নিতে হবে। আপনি যদি প্রবলেম ফেস করেন আর প্রবলেমের যদি সলিউশন আপনি মেক না করতে পারেন, আপনি প্রচুর পরিমাণ প্রবলেম ফেস করবেন। সো আরেকটি দেখেন, সম্মানী কে না হতে চায়? নোবেল কার না, কে না চায়? সবাই একটা, দেখবেন যে সবারই একটা সম্মান প্রয়োজন। তাহলে এই মানুষটাকে বিশ্লেষণ করলে দেখা যায় এই ম্যানের ভিতরে মানি প্রয়োজন, অ্যাসেট প্রয়োজন, নোবেল প্রয়োজন। অর্থাৎ দেখুন, আর এই তিনটা জিনিসের জন্য
সারা বিশ্বে যুদ্ধ শুরু করে সবাই, যে আমার মানি প্রয়োজন, আমার সম্পদ প্রয়োজন, এবং কত সম্পদ প্রয়োজন কেউ জানে না, কিন্তু আমার চাই চাই চাই, আমার সম্মান চাই। তাহলে একটু ভিউয়ার্স, আপনারা একটু চিন্তা করে দেখবেন যে আসলে আপনি কিভাবে কতটুকু স্যাটিসফাই থাকবেন এবং কিভাবে কাজটি করবেন এবং আপনার সময়টাকে কিভাবে প্রায়োরিটি দিবেন। আসলে মূলত পক্ষে আরেকটি বিষয় হলো, দেখুন আমরা টাইম এবং হার্ডওয়ার্ক এবং নলেজ এই তিনটি প্রচুর দিচ্ছে, বাট আমরা টেম্পোরারি ইনকাম করতেছি, যেটি আপনারা ইতিপূর্বে জানেন। কিন্তু বর্তমান এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়ের কাছ থেকে আমাদের মেধাগুলো প্রচুর পরিমাণ টাকা দিয়ে তারা কিছু কিছু ব্যক্তি কিনে নিচ্ছে, কিন্তু বাট আমরা কোনো অ্যাসেট তৈরি করতে পারছি না বিধায় আমরা ফিক্সড ভাবে একটা স্থায়ী ইনকাম করতে পারছি না। তবে বর্তমান প্রেক্ষাপটে আপনার যদি আইডিয়া থাকে এবং আপনার যদি নলেজটাকে যদি বর্তমান প্ল্যাটফর্মে আপনি যুক্ত যুক্ত করতে পারেন, আপনি অল্প এমপ্লয়ি দিয়ে আপনি চমৎকার ইনকাম করতে পারবেন এবং চমৎকার অ্যাসেট তৈরি করতে পারবেন। আমি যদি একটা উদাহরণ দেই তাহলে আপনারা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। দেখুন, ফুড পান্ডার কোনো অফিস নাই, আপনার ক্যাবগুলোর কোনো অফিস নাই, সম্পূর্ণ অনলাইন প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে, একটা নলেজ ব্যবহার করে, একটা সফটওয়্যারের মাধ্যমে তারা উম, কত কোটি টাকার ইনকাম করে যাচ্ছে। দেখুন, বর্তমানে যদি আপনি যদি টেকনোলজির যুগে এসে আপনি যদি টেকনোলজির ব্যবহার যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি যে কোনো সময় নোকিয়া ফোনের মতো মার্কেট আউট হয়ে যাবেন। আমি এটি সবসময় প্রত্যেকটা প্রোগ্রামে নোকিয়ার কথা বলি, যে নোকিয়া কেন মার্কেট আউট হয়ে গেল। তারা অ্যান্ড্রয়েড ভার্সনটাকে বুঝতে পারেনি, যে অ্যান্ড্রয়েড ভার্সনটি এত একটা পাওয়ারফুল হবে। তারা মনে করেছিল যে নোকিয়া, আমরা একটা ব্র্যান্ডফুল মার্কেট, সারা বিশ্বে আমাদের ব্রাঞ্চ চলে, তাহলে আমরা মার্কেট আউট হব না। কিন্তু টেকনোলজির ব্যবহার, অ্যান্ড্রয়েড সেট আসার কারণে তারা যদি অ্যান্ড্রয়েড কোম্পানির সাথে চুক্তি হইতো, তাহলে আজকে নোকিয়াই সেরা থাকতো। কিন্তু দুঃখজনক বিষয়, বর্তমান প্ল্যাটফর্মে আপনাকে ডিরেক্ট সেলিং প্ল্যাটফর্মটার টেকনোলজির ব্যবহার এবং এটার ভবিষ্যৎ যে ডেভেলপমেন্ট হচ্ছে, আপনাকে বুঝে নিতে হবে যে বর্তমানে আপনার ইনকাম সোর্স ডেভেলপমেন্ট করা নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং মার্কেটিং এর পাওয়ার সম্পর্কে আপনাকে ক্লিয়ার হতে হবে। সো আপনি যদি এই আইডিয়াগুলো, এই টেকনোলজিগুলো আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনি নিশ্চিত ফিক্সড ইনকামে আপনি পৌঁছে যাবেন, এটি শিওর। তাহলে মূলত পক্ষে ইনভেস্টর অ্যান্ড ট্রেডার্সরা আমাদেরকে এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়ি নিয়ে বিভিন্ন স্যালারির মাধ্যমে আমাদের কাছে টাইম এবং হার্ডওয়ার্ক কিনে নিচ্ছে, এবং তাদেরকে আমরা মাস শেষে আমাদেরকে স্যালারি দিচ্ছে, এবং আমাদেরকে স্যালারি দিয়ে আমাদের মেধাটাকে কাজে লেগে তারা প্রপার্টি ক্রিয়েট করতেছে। সো ভিউয়ার্স, এটি একটি আইডিয়া অফ বিজনেসের। সো আসলে আমাদের এই প্ল্যাটফর্মটাকে যেটি কুইট করার জন্য বিজনেসটাকে, যে আমরা মনে করি যে আসলে কিভাবে বিজনেসটি ডেভেলপমেন্ট হচ্ছে এবং কিভাবে কুইট হয়ে যাচ্ছে, টু রিজন আছে, মাত্র দুইটি কারণে আমাদের নেটওয়ার্ক মার্কেটিংটাকে আমরা খুবই মিস আন্ডারস্ট্যান্ডিং করে ফেলাই। এবং সবচেয়ে মেইন এক পয়েন্ট হলো শর্ট টার্ম গ্রাম, অর্থাৎ এটা আমরা মনে করি জুয়া খেলার মতো, যে আমার কাছে তিনটা টেক্কা রয়েছে, আমি তিন টেক্কা পেলে আমি আমাকে কে ঠেকায়, আমি শর্ট গেম করবো, সর্বোচ্চ 3 বছর থাকবো বা 4টা বছর থাকবো, আমার কে ঠেকায়, আমি কোটিপতি হয়ে গেলাম। বাট আপনি কোটিপতি হলেন, বা আপনি ভালো একটা প্লেসে চলে গেলেন, আপনি বিদেশ পাড়ি দিলেন, বাট আপনার ডাউনে হাজার হাজার ব্যক্তির হানিকাশ চলে যাবে। তাহলে শর্ট গেম সিস্টেমটি খুবই সো টাফ। এবং আরেকটি হলো মিস আর্নিং, কোম্পানি সম্পর্কে জানা, প্যাকেজ প্রোডাক্ট সম্পর্কে না জানা, বেসিক ইন্ডেক্স সম্পর্কে, স্কিল ডেভেলপমেন্ট সম্পর্কে না জানা, এই চারটি কারণে আমরা যখন জানবো না, বুঝবো না, তখন আমরা মিসিং হয়ে যাব, লার্নিং কোর্স থেকে আমরা মিসিং হয়ে যাব। তার কারণে অলওয়েজ চারটি জিনিস, আপনাকে বেসিক চারটি জিনিস বেশি বেশি শিখতে হবে: এক, কোম্পানি সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে, বিজনেস ইন্ডেক্স সম্পর্কে, মার্কেটিং প্ল্যান সম্পর্কে, এবং কন্টিনিউ স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এই চারটি পার্ট যদি আপনি না করতে পারেন, তাহলে আপনি দ্রুত গতিতে কুইট হয়ে যাবেন। দেখুন, বাংলাদেশে না, সারা বিশ্বে আহ, আপনার শর্ট গেম কিভাবে চলছে এবং প্রতিযোগিতা চলতেছে আপনার মার্কেট প্লেসে। তাহলে ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন যে আমি আজকে যে টপিকসটা আপনাদের সাথে শেয়ার করছি, আজকে ভাববেন যে এই শর্ট গেমটা কিভাবে হচ্ছে এবং কিভাবে হয়, সেটি আমি আলোচনা করব। এবং আমরা
ফ্যামিলি মেম্বার হওয়ার পরেও আমরা কেন মিস হ্যাবিট হয়ে যাচ্ছে, আমরা নিজেরা শিখতে চাই না। আসলে এই বিজনেসটি একটি সবচেয়ে মিরাক্কেল বিজনেস, এখানে কেউ কাউকে শিখাবে না, বাট আপনাকে পরামর্শ দেবে। নিজেকে শিখে নিতে হবে। আপনি কি কি পারেন না এটা একটু ফাইন্ড আউট করুন। আপনি আপনি বেশি না 10টা জিনিস আপনি শিখবেন, আপনি দেখবেন প্রতি মাসে 10টি করে জিনিস শিখবেন, আপনি 12 মাসে অনেকগুলো জিনিস আপনি শিখে গেছেন। আসলে শেখার শেষ নেই। আসলে আমরা লার্নিং কোর্সে থাকতে চাই না। আসলে কম্পিটিশন মার্কেট, নেটওয়ার্ক মার্কেটিং বলেন বা ট্রেডিশনাল মার্কেটিং বলেন, সব জায়গায় একটা কম্পিটিশন মার্কেট। দেখুন, বাংলাদেশের ক্রিকেটের জগতে আহ, আমরা জানি যে আসলে একটা খুবই চমৎকার খেলতেছে কাটার মাস্টার। হ্যাঁ, তাহলে সেও একটা কম্পিটিশন তৈরি করে নিয়েছে। তার জন্য আহ, বারবার বাংলাদেশে অ্যাপ্লাই করতেছে যে দলে আইপিএল খেলুক, আইপিএল খেলার জন্য পুরো ম্যাচ। তাহলে কেন? তার ভিতরে এক ধরনের কম্পিটিশন শুরু হয়েছে। তার হার হার এডুকেশন তৈরি করেছে, সেই স্কিল ডেভেলপ করেছে, তার কারণে তার একটা চাহিদা তৈরি হয়েছে। তাহলে আপনার আমার প্রত্যেকটা জায়গাতে আপনাকে চাহিদা তৈরি করতে হবে। আপনি যদি মনে করেন গেস্টের পিছনে ছোটেন, তাহলে আপনি নিশ্চিত আপনি ড্যামেজ হয়ে যাবেন, ক্লান্ত হয়ে যাবেন। বাট আপনি যদি গেস্টের পিছনে না ছুটে আপনি যদি নিজেকে স্কিল ডেভেলপ করেন এবং প্রত্যেকটা ব্যক্তির কাউন্সিলিং এর মাধ্যমে তার যদি প্রবলেম সলিউশন করেন, তাহলে আপনার গেস্টের অভাব হবে না। বাট আপনি যদি গেস্টের পিছনে ছোটেন, আপনার সলিউশন দিতে পারবেন না, হাজার হাজার গেস্ট আপনার কাস্টমারকে আপনি হারাবেন। তাহলে বর্তমান প্রেক্ষাপটে আমি যেটা বলবো যে খুবই মিরাক্কেল একটি বিষয় হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটর কম্পিটিশন। এই যে একটা কোম্পানির ডিস্ট্রিবিউটর আরেকটা কোম্পানির ডিস্ট্রিবিউটরের পিছনে ছুটছে কেন হয়? আমি তো মনে করি আমাদের ডিএক্সএন কে বলি, যেটি সারা বিশ্বেরই আমাদের কাস্টমার রয়েছে। তাহলে আমি কেন আর এক কোম্পানির ডিস্ট্রিবিউটর হয়ে আর এক কোম্পানির ডিস্ট্রিবিউটরকে খোসা দেব? আমি প্রয়োজন হলে একটি নতুন কাস্টমার তৈরি করব নতুন ভাবে, নতুন আঙ্গিকে। তাহলে ডিস্ট্রিবিউটর টু ডিস্ট্রিবিউটর যখন কম্পিটিশনে আমি দৌড়াবো, তখন দেখবেন মাঝখানে আপনার সময়, শ্রম সব বৃথা হয়ে যাবে। আপনি হাজারো আরেকটা কোম্পানির ডিস্ট্রিবিউটরকে প্ল্যান দেখান না কেন, আহ, ব- আপনাকে আবার উল্টো সে বল মারবে যে না, আপনি আমার কোম্পানির প্ল্যান দেখুন, আপনার আমার কোম্পানির ভিতর যে ডিফারেন্স থাকবে যদি ভালো হয় তাহলে দুইজন আমরা একসাথে কাজ করব। তাহলে এই ধরনের কথাগুলো বা এই ধরনের প্ল্যানিং গুলো করে আমরা মাঝখানে সময় হারাচ্ছি। সো ভিউয়ার্স, দেখবেন আপনার কাছে আমার কাছে এরকম হাজারো বিভিন্ন কোম্পানির ডিস্ট্রিবিউটর ইনভাইটেশন করবে। তাহলে আমি মনে করি ডিএক্সএন এর প্রয়োজন নেই আরেক কোম্পানির ডিস্ট্রিবিউটরকে টানানো। হাজার হাজার কাস্টমার আমাদের জন্য মাঠ সারা বিশ্ব ফাঁকা। সো আপনি কাস্টমার ক্রিয়েট করার জন্য কাউন্সিলিং করলে এনাফ। আপনি যদি বিল্ড আপ করে নিতে পারেন নিজেকে, তাহলে কাস্টমারের অভাব হবে না। আরেকটি বিষয় হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে কোম্পানি কম্পিটিশন। এটা একটি মিরাক্কেল। কি কারণে? এই সারা বিশ্বে আপনার প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে নতুন নতুন কোম্পানি, নতুন নতুন আইটি ডিপার্টমেন্ট, নতুন নতুন টেকনোলজি নিয়ে তৈরি করতেছে। তাহলে কি আপনি নতুন একটি কোম্পানি আসার সাথে সাথে কি আপনি ওই কোম্পানির পিছনে দৌড়াবেন? আপনাদের কাছে আজকে প্রশ্ন। তাহলে দেখুন কিভাবে, আপনি কি জানেন ন্যানো টেকনোলজি আর কত টেকনোলজি আবিষ্কার হবে? পৃথিবী তো বসে নেই। আজ থেকে আধিপত্য ও বাপদাদার আমল থেকে শুরু করে দেখুন তো কোনো যুগে কোনো টেকনোলজি এখন থেকে বের হয়েছে আর তার স্থায়িত্ব আছে কিনা? কোনো টেকনোলজির স্থায়িত্ব থাকবে না, কারণ যতই দিন যাবে ততই আপডেট টেকনোলজি আসবে। আপনি আমি এ, আমার প্রজনম সব সময় আপডেট টেকনোলজিতে চলে যাবে। আর টেকনোলজি ব্যবহার করা আর কোম্পানি চুজ করে আবার ডিফারেন্ট। আপনি যখন একটা টেকনোলজি চুজ করবেন, তার মানে এই নয় যে আপনি টেকনোলজির সাথে সাথে কোম্পানি চুজ করা বন্ধ করবেন। আপনার কাজ হবে আপনাকে যে কোম্পানিতে আছেন সেই কোম্পানির থেকে সূক্ষ্মভাবে চুজ করে আপনাকে লেগে থেকে কাজগুলো করে যাওয়া। হাজারটা কোম্পানি আসুক, হাজার দিকে ফোকাস দেওয়ার দরকার নেই। আপনি যে প্ল্যাটফর্মে আছেন সেই প্ল্যাটফর্মেই আপনি চোখ বন্ধ করে আপনি নিধারসে কাজ করতে থাকুন এবং টেকনোলজি আপনার ব্যবহারগুলো করুন, প্রযুক্তি ব্যবহার করুন, ফেসবুক ব্যবহার করুন, ইউটিউব ব্যবহার করুন, ইনস্টাগ্রাম
প্রোগ্রাম ব্যবহার করুন, এগুলো তো টেকনোলজি। কোম্পানির টেকনোলজি কি? কোম্পানির তো কোনো টেকনোলজি নেই। প্রত্যেকটা কোম্পানির যে মার্কেটিং প্ল্যান, প্রত্যেকটা কোম্পানি মার্কেটিং প্ল্যান সেম। কারো হয়তোবা মার্কেটিং এ বাসা ভাড়াটা বেশি, কারো হয়তোবা ম্যাচিং কমিশনটা বেশি, কারো বা এইটুকু 10 থেকে 12টার ভিতরে দেখে যে 2-3টা ডিফারেন্স, এর বেশি তো ডিফারেন্স না। তাহলে আমি মনে করি ডিএক্সএন তখন অল মার্কেটের ভিতরে চমৎকার ভাবে অগ্রসর হচ্ছে। এবং ফিউচার যে প্ল্যান গুলো আছে সেই ক্ষেত্রে দেখা যায় যে আরো ভালো করবে। আসলে কি কারণে? যে কোম্পানির একটি প্ল্যান আছে, প্রত্যেকটা ব্যক্তির প্ল্যান আছে। তবে ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান বলেন বা ম্যানেজমেন্টের যে প্ল্যান গুলো বলেন, আমি অনেক রিসার্চ করে চিন্তা ভাবনা করে দেখেছি যে টু অন মোরো, অর্থাৎ 50 সালের ভিতরে মিনিমাম 70+ কান্ট্রিতে আপনার ম্যানুফ্যাকচারিং কোম্পানি চলে যাবে। তাহলে মনে করুন তাহলে কিভাবে অগ্রসর হচ্ছে কোম্পানি। আসলে একটি কনসেপ্ট টেকনোলজি তারা বুঝতে পেরেছে, যে আসলে ম্যানেজমেন্ট বুঝতে পেরেছে যে টেকনোলজির যুগে এসে আমাদেরকে ম্যানুফ্যাকচারিং সিস্টেমটি ডেভেলপমেন্ট যদি আমরা না করতে পারি, কাস্টমার সেবাটা ঠিক মতো না দিতে পারে, আমরা মার্কেটে টিকে থাকতে পারবো না। সো তার কারণে আমাদের ম্যানুফ্যাকচারিং সিস্টেমটি বাড়াতে হবে এবং কাস্টমার সেবা বাড়াতে হবে। সো এটি হলো কোম্পানির ভীষণ ক্লিয়ার তারা। তাহলে আপনাকে এই কম্পিটিশন মার্কেটে কোম্পানি যদি ভীষণ ক্লিয়ার থাকে তাহলে আপনিও ক্লিয়ার থাকবেন। সো ভিউয়ার্স, তাহলে দেখুন ডিস্ট্রিবিউটর কম্পিটিশন এবং কোম্পানি কম্পিটিশন কিভাবে তৈরি হচ্ছে, এবং প্রতি মাসে মাসে নতুন নতুন কোম্পানির নাম শুনবেন আপনি, আমি কল্পনার বাইরে এমন ভাবে উপস্থাপন করবে যে না এটাই সেরা। আসলে এটাই সেরা নয়। আজকের আলোচনা আপনারা বুঝতে পারবেন। তাহলে এখন দেখা যায় যে আমরা নেটওয়ার্ক মার্কেটিং করি, তাহলে আমাদের এখানে জানতে হবে যে নেটওয়ার্ক মার্কেটিং আসলে কয়টা টিরিতে বিজনেস গুলো হয়, এবং এটি একটি জানা খুবই প্রয়োজন। এর মডেলগুলো সম্পর্কে জানা একটু প্রয়োজন। তাহলে প্রথম অবস্থায় হলো আপনার সিঙ্গেল টিরিতে নেটওয়ার্ক মার্কেটিং মডেলটি ব্যবহার হয়, যেটা Amazon.com, আলিবাবা, ফিলিপ, তারপর আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং, XYZ, এই যে সিঙ্গেল টিরি গুলোতে আপনার এই নেটওয়ার্ক মার্কেটিং এর মডেলগুলো ব্যবহার হয়। তার মানে এই নয় যে তারাও নেটওয়ার্ক মার্কেটিং করে। দুটিরই নেটওয়ার্ক মার্কেটিং মডেল, যেটি আপনারা সবাই জানেন, বাইনারি মডেল। আর মাল্টি লেভেল মার্কেটিং এখানে চলে এসেছে, যেটি ম্যাট্রিক্স এবং ইউনিলেভেল প্ল্যানটাতে সম্পৃক্ত যুক্ত। এই টিডি গুলো জাস্ট আজকে একটু সংক্ষিপ্ত আলোচনা করলাম যে এই তিনটি টিডি। তাহলে বাইনারি, আমরা ইউনিলেভেল প্ল্যানটা এবং বাইনারি প্ল্যানের ভিতর কিছু তফাৎ রয়েছে, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট যে সিস্টেম গুলো বা যেটি হয়ে থাকে সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। যে প্রথম অবস্থায় টু টিডি সিস্টেম, অর্থাৎ বাইনারি প্ল্যান, অর্থাৎ আপনারা অনেকেই অভ্যস্ত বাইনারি প্ল্যানে, অর্থাৎ টু টিডি, অর্থাৎ লেফট সাইড রাইট সাইড বললে আমরা ভালো চিনি। কিন্তু এই বাইনারি সিস্টেমটি যেটি মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতিতে বা এটি ব্যবহার হয়ে থাকে, যেটি মাল্টি লেভেল মার্কেটিং বা ডিরেক্ট সেলিং মার্কেটিং এর ভিতরে অনেকটা তফাৎ। অর্থাৎ অনেকেই বলে মাল্টি লেভেল মার্কেটিং বা MLM বা ডিরেক্ট সেলিং একই। আজকে ভিউয়ার্স, আজকে এই তফাৎটুকু আপনি যখন ক্লিয়ার বুঝতে পারবেন, তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন আসলে এই ডিরেক্ট সেলিং মার্কেটিংটি কেন মাল্টি লেভেল মার্কেটিংটিকে স্ক্যাম করে ধাবিত করে, এবং কেন এটি স্কাম হিসেবে আখ্যায়িত করেছে। তাহলে বাইনারি প্ল্যান যেটি মাল্টি লেভেল মার্কেটিং এ বেশি ব্যবহার হয়ে থাকে, এটি টু টিডি সিস্টেমে হয়। আর ইউনিলেভেল প্ল্যান বা ডিরেক্ট সেলিং মার্কেটিং এ থ্রি টেরি বা মেট্রিক্স পদ্ধতি, বা ইউনিলেভেল প্ল্যানে একে তিনের অধিক টিরি, বেশিরভাগ 6টা টিরি বা 6-এর অধিক টিরি থাকে ইউনিলেভেল প্ল্যান গুলোতে। তো বাইনারি প্ল্যানে, যেটি মাল্টি লেভেল মার্কেটিং প্ল্যান সিস্টেমে, লিমিটেড কমিশন, অর্থাৎ আপনি বাইনারি প্ল্যানে আপনি লিমিটেড কমিশন পাবেন। অর্থাৎ আপনি ডেইলি ফিক্সড একটা কমিশন পাবেন, এর বেশি কমিশন পাবেন না। অর্থাৎ আপনার 30টা ম্যাচিং, 60টা ম্যাচিং ডেইলি, এর বেশি পাবেন না। বাকি পয়েন্টগুলো আপনার ফ্লাশিং হয়ে যাবে, অর্থাৎ বাকি পয়েন্টগুলো মিসিং হয়ে যাবে। তার কারণে এই মাল্টি লেভেল মার্কেটিং এ এই বাইনারি ট্রিটার কারণে, এই পলিসির কারণে যে স্কাম ফ্লাশিং বলে। আর ইউনিলেভেলে ডিরেক্ট সেলিং এ আপনার আনলিমিটেড কমিশন পাওয়ার সুযোগ রয়েছে, যেখানে আপনার পয়েন্টের উপর আপনার কমিশন হবে। এখানে কোনো সিঙ্গেল টিরি বা আপনার ডাবল টিরি বা কত টিরি থেকে হচ্ছে তা বিষয় না, কত পয়েন্ট হচ্ছে ওই পয়েন্টের উপর আপনার কমিশন হবে।
আর বাইনারি সিস্টেম মাল্টি লেভেল মার্কেটিং কে আপনার শর্তযুক্ত জয়েনিং, যেটি প্যাকেজিং সিস্টেম রেজিস্ট্রেশন করতে হয়। ইউনিলেভেল বা ডিরেক্ট সেলিং সিস্টেমে আপনার ফ্রি রেজিস্ট্রেশন সিস্টেম। আর ম্যাচিং বোনাস ফিক্স লেভেল যেটা আমি বলেছি, অর্থাৎ আপনাকে লেভেল কমপ্লিট করে ইনকাম করতে হবে, অর্থাৎ ওয়ান পেয়ারিং, 50-50 পেয়ারিং বা বিভিন্ন ধরনের পেয়ারিং গুলো রয়েছে, অর্থাৎ ম্যাচিং, অর্থাৎ এ টিম এবং বি টিম লেফট সাইড বা রাইট সাইড ম্যাচিং না হলে আপনি যতই কি একটা লিঙ্ক ক্যারি হয়ে যাক না কেন, আপনার কোনো কমিশন আসবে না যতক্ষণ না পর্যন্ত এ টিম এবং বি টিমের ম্যাচিং হয়নি। এই ম্যাচিং অনুপাতে আপনার কমিশন পাবেন। এটি একটি ফিক্সড, অর্থাৎ ইনকামের ধাবিত টোটাল। আর ইউনিলেভেল প্ল্যান বা ডিরেক্ট সেলিং মার্কেটিং প্ল্যানে টোটাল পয়েন্ট ক্যালকুলেশন করার পরে আপনার মাস শেষে একটি কমিশন দিয়ে দেবে, অর্থাৎ আপনার টিমে টোটাল পয়েন্ট কত পিবি হয়েছে এই পিবির ওপর আপনি কমিশন পাবেন। আর পয়েন্ট ক্যারি ফরওয়ার্ড সিস্টেম বাইনারি প্ল্যানের যেটি হয়েছে আপনার পয়েন্ট ক্যারি ফরওয়ার্ডিং সিস্টেম, অর্থাৎ একটা লেভেলে যে আপনি ডেইলি এত মেসিং পাবেন 60টা বা 100টা, আর বাকিগুলো একটা সাইড ক্যারি থাকবে আর একটা সাইড ফ্লাশিং হয়ে যাবে। সেটি একটি স্ক্যাম সিস্টেম। সো মাল্টি লেভেল মার্কেটিং এই ধরনের কারণে এই মাল্টি লেভেল মার্কেটিং নাম আখ্যায়িত করে অনেক কিছু সিস্টেম চেঞ্জ করে ইউনিলেভেল সিস্টেম এবং ম্যাট্রিক সিস্টেমে এসে এই কনভার্সনটা তৈরি করে, এবং যেটি আপনার সারা বিশ্ব এখন ডিরেক্ট সেলিং কোম্পানিগুলো ইউনিলেভেল না হলে তারা ডিরেক্ট সেলিং এর আওতাভুক্ত আসতে পারবে না। এই একটাই কারণ, এই বাইনারি ট্রি, ইউনিলেভেল ট্রি বা ম্যাট্রিক্স ট্রি গুলোর পার্থক্যটা আজকে আপনারা একটু বুঝে নেবেন। যে আসলে বাইনারি ট্রি এবং ইউনিলেভেল ট্রি গুলোর ভেতরে যে দেখুন, বাংলাদেশে না সারা বিশ্বে দেখুন, একটু খেয়াল করে বাংলাদেশে বেশিরভাগ বাইনারি ট্রিতে কাজ হয়, এবং এই বাইনারি ট্রিতে যে দেখুন একটা ফিক্সড ইনকামের বেশি কোনো কেউ করতে পারে না, এবং মাস শেষে যে ওই ফিক্সড ইনকামই থাকে, তাহলে আপনার হাজার হাজার পয়েন্ট কি হয়ে যাচ্ছে, একটা ফ্লাশিং হয়ে যাচ্ছে। তাহলে আপনার টিমের পয়েন্ট ফ্লাশিং হয়ে যাওয়া মানে আপনার ইনকাম ফ্লাশিং হয়ে যাওয়া। তাহলে একটু চিন্তা করে দেখুন যে কিভাবে স্ক্যাম হচ্ছে বাইনারি প্ল্যান, টুটি প্ল্যান গুলোতে। সো ভিউয়ার্স, আসলে আরেকটি এই বিষয়গুলো চমৎকার। তাহলে আরেকটি বিষয় হলো যে নেটওয়ার্ক মার্কেটিং এর সবচেয়ে মিরাক্কেল যেটি আলোচনা আজকের, যে আমরা সবাই আসলে এই কনসেপ্টটা জানা খুবই প্রয়োজন, যে আমরা যেভাবে আলোচনা করি না কেন, যে বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিং এর কন্টেন্ট, বাট কিভাবে কয়টা কন্টেন্টে বিজনেস গুলো হচ্ছে। এক নম্বর কন্টেন্ট হচ্ছে দেখুন মানি গেমিং, আপকামিং কোম্পানি, লিঙ্ক আপ বা ফ্রাঞ্চাইজি সিস্টেম, প্ল্যাটফর্ম। তাহলে এই যে এই চারটা মডেল ব্যবহার হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর বিজনেস মডেলে। তাহলে দেখুন, আমরা প্ল্যাটফর্ম চুজ করতেছি না, আমরা লিঙ্ক আপ কোম্পানি চুজ করতেছি, আপকামিং কোম্পানির পিছনে ছুটছি, মানি গেমিং এর পিছনে ছুটছি, কিন্তু আসল প্ল্যাটফর্ম যে আমার চোখের সামনে ঘুরতেছে, একটা যে কেরিয়ার হবে, আমরা এই প্ল্যাটফর্মটাকে চুজ করতে চাই না। সো ভিউয়ার্স, আজকে আপনাকে এই তিনটে জিনিস বুঝে নিতে হবে, যে কোনটি মানি গেমিং, কোনটি আপকামিং, এবং কোনটি লিঙ্ক আপ, আর কোনটি প্ল্যাটফর্ম। আপনি যদি এই পার্থক্যগুলো বুঝে নিতে পারেন আজকের প্রোগ্রাম থাকে, তাহলে আপনি শিওর 5 বছরের ভিতরে আপনি একটা কেরিয়ার ডেভেলপমেন্ট করতে পারবেন একটা সঠিক প্ল্যাটফর্ম চুজ করার কারণে। আসলে আমরা আজকে দেখবো যে মানি গেমিং কোম্পানিগুলো কি এবং কিভাবে মানি গেমিং গুলো হয়। তাহলে আসুন, প্রথম অবস্থায় মানি গেমিং কোম্পানিগুলো আগে আখ্যায়িত করার জন্য আমরা আগে দেখব যে ক্রিপ্টো কারেন্সি, এটি একটি বিজনেস মডেল। সেটা আধিপত্য অনলাইন প্ল্যাটফর্ম যখন থেকে শুরু হয়েছে, ইন্টারনেট ব্যবহার যখন থেকে শুরু হয়েছে, তখন থেকে এই ক্রিপ্টো কারেন্সি, ক্রিপ্টোর ব্যবহার শুরু হয়েছে। এটি একটি লং হিস্টোরি, বাট এটি কোনো বিজনেস মডেল নয়, বা এটি একটি কারেন্সির নাম বা টাকার নাম বা একটা রুপির নাম, যেটি আদৌ কেউ ছুঁতে পারবে না বা দেখতে পারবে না, যেটি অনলাইনে ব্যবহৃত থাকবে। বাট এগুলো নেটওয়ার্ক মার্কেটিং এর মডেলটি ব্যবহার করে তারা আজকে একটা স্ক্যাম তৈরি করতেছে। এখান থেকে প্রচুর পরিমাণ নেটওয়ার্ক মার্কেটিংটি এমন একটি সিস্টেম বা এমন একটি মডেল, যে মডেলটি আপনি যদি একবার ব্যবহার করতে পারেন, আপনি দূরত্ব গতিতে ভালো একটা শক্তিশালী টিম তৈরি করতে পারবেন। এখানে একটা চমৎকার টিম ওয়ার্ক হয়। তার কারণে এই ক্রিপ্টো কারেন্সির যে ম্যানেজমেন্ট
রা আছে যারা এটি নিয়ন্ত্রণ করে, তারা দেখেছে যে নেটওয়ার্ক মার্কেটিং পাওয়ার প্রচুর, তাহলে আমরা এই মডেলটি ব্যবহার করি, দ্রুত গতিতে পাকে আমরা অ্যাডভান্স হই। তাহলে একটু দেখুন আরেকটি ফরেক্স, আপনারা এখন একটু টেকনোলজিতে দেখবেন যে অনেকেই ফরেক্স আমেরিকা, ইন্ডিয়া, বিভিন্ন দেশ থেকে আপনাকে ট্রেডের নামে বিভিন্ন ধরনের ইঙ্গিত দিচ্ছে যে আপনার ট্রেড গুলো আসলে, ট্রেডিং সিস্টেমটা আপনার বাংলাদেশে যারা আছেন তারা তো জানেন যে ট্রেডটা অস্থায়ী। আপনি যখন ট্রেড কোনো কেনাকাটা করবেন সেটাও অস্থায়ী। আপনার হয়তোবা আপনি কোনো ট্রেড কিনছেন, এটা হয়তোবা আপনার কাছে থাকতে পারে, নাও থাকতে পারে, লস হতে পারে। তাহলে দেখুন আপনি, আমি এখন বর্তমানে কিভাবে আমাদেরকে ব্রেনটা ওয়াশ করতেছে একটা জায়গায়, যেহেতু আমাদের মানুষ টাকা প্রয়োজন, অ্যাসেট প্রয়োজন, সম্মান প্রয়োজন। যেহেতু আমরা টাকা নেই, তাকে আমরা দ্রুত গতিতে টাকা ব্যবহার করতে হবে, টাকা তৈরি করতে হবে। সো ভিউয়ার্স, তাহলে দেখুন আমাদের মানুষটাকে কিভাবে আমরা ব্যবহার, মিনিংস এর নাম হয়তো আপনারা শুনেছেন কিনা, এটাও একটি অনলাইন প্ল্যাটফর্ম। এখন বর্তমান যুগে আরেকটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, আইটি ডিপার্টমেন্ট, অর্থাৎ এআই প্ল্যাটফর্ম। আপনারা আজ থেকে 2 বছর বা 3 বছর আগে আইটি বা এই এআই এর প্রযুক্তির ব্যবহার শোনেননি, কারণ বর্তমান টেকনোলজিতে এই এআই বা আইটি ডিপার্টমেন্টের মাধ্যমে আপনাকে আমাকে এমন ভাবে উপস্থাপন করবে যে ন্যানো সেকেন্ডের ভিতরে আপনি বিশ্বাস করতে পারবেন না যে কোনো তথ্য এআই এর মাধ্যমে আপনি নিমেষেই নিতে চাচ্ছেন বা পাবেন। তাহলে এই প্রযুক্তিগুলো তারা কিভাবে ব্যবহার করে, নেটওয়ার্ক মার্কেটিং কে ব্যবহার করে, প্রযুক্তিটা ব্যবহার করে তারা আজকে এখান থেকে কিভাবে মানি গেমিং আওতাভুক্ত করছে। তাহলে আপনারা আজ থেকে দেখুন যে ক্রিপ্টোকারেন্সি এটি কোনো নেটওয়ার্ক মার্কেটিং এর বিজনেস নয়, ফরেক্স নেটওয়ার্ক মার্কেটিং এর বিজনেস নয়, মিনিংস কোনো নেটওয়ার্ক মার্কেটিং এর বিজনেস নয়, আইটি সেক্টর এআই বা আপনার যত ধরনের আইটি পারপাস আছে এগুলো কোনো নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং আওতাভুক্ত নয়। ডিরেক্ট সেলিং আওতাভুক্ত 100% যেটি থাকবে সেটি আজকে স্লাইডে আলোচনা করবো যে আসলে ডিরেক্ট সেলিং কোনটি। আসলে মূলত পক্ষে মানি গেমিংটি আপনারা আজকে আলোচনা ক্লিয়ার হয়ে গেলেন। আরেকটি হলো লিঙ্ক আপ বা ফ্র্যাঞ্চাইজি সিস্টেম বিজনেস। দেখুন আজকে আমরা ডিএক্সএন এ কাজ করতেছি, আপনার আমার টিম সারা বিশ্বে বিভিন্ন কান্ট্রিতে চলে যাচ্ছে, এটাই হচ্ছে লিঙ্ক। অর্থাৎ আমি বাংলাদেশে আছি, বাংলাদেশ থেকে আমার লিঙ্ক মালয়েশিয়া যাচ্ছে, আমার টিম সৌদিতে যাচ্ছে, আপনার টিম বিভিন্ন রাষ্ট্রতে যাচ্ছে, তাহলে আপনার লিঙ্ক থেকে চলে যাচ্ছে, আপনি লিঙ্ক প্রদান হচ্ছে। বাট আপনি যখন লিঙ্ক প্রদান হচ্ছেন, যখন ওই দেশে যাচ্ছে, তখন আপনি মনে করতেছেন যে আমি যদি ওই দেশে আমার বিজনেসটা ডেভেলপ হয় তাহলে আমি এখান থেকে ভালো একটি ইনকাম সোর্স করতে পারবো, তাহলে আমার একটা ফিক্সড একটা পুঁজি যদি আমি ইনভেস্ট করতে পারি তাহলে আমি এখান থেকে একটা ভালো একটা ইনকাম তৈরি করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে হাই প্রোফাইল ধারী আহ, ব্যক্তিগুলোকে খুঁজে বিভিন্ন নতুন নতুন কোম্পানি বা ভালো কোম্পানির লিডাররা বিভিন্ন ধরনের প্রলোভন দেয় যে আপনাকে আমি ফ্র্যাঞ্চাইজি দিচ্ছি। আপনি ফ্র্যাঞ্চাইজিটা কি, অর্থাৎ আমাদের ডিএক্সএন এর যেমন এজেন্ট আছে, সুপার স্টকিস আছে, বা আহ, বিভিন্ন ধরনের ডিলারশিপ নেই, আমরা মিনি স্টক হিসাবে হোম প্রোডাক্ট গুলো রাখতেছি, 50,000 বা 10,000 টাকার প্রোডাক্ট গুলো সেম এই ক্যাটাগরিতে। আর এই ফ্র্যাঞ্চাইজিটা যখন ওপেন করে একটা পার্সেন্টেজ দিয়ে রাখে যে আপনি 5% পাবেন বা 2% পাবেন বা 3% পাবেন, এইভাবে বিভিন্ন প্রলোভন দেয়। যখনই প্রলোভন দেয়, দেওয়ার পরে যখনই ওই টাকাটা বা ওই ধরনের একটা প্রলোভনে ফাঁদে পড়ে যায়, যখন ওই প্রোফাইলধারী ব্যক্তিগুলো, তখন তারা বিজনেসটি স্টার্ট করার জন্য প্রবর্ত হয়, অফিস সেট আপ সবকিছু সুন্দরভাবে সেট আপমেন্ট করে দেয়। পরবর্তীতে যখন প্রোডাক্ট সাপ্লাইমেন্ট প্রবলেমটা কেমন হয়, যখন আপনাকে একটা স্টক দিয়ে যাচ্ছে যে আপনার 5 লক্ষ টাকার একটা প্রোডাক্ট স্টক দিল বা 10 লক্ষ টাকার একটা প্রোডাক্ট স্টক দিয়ে দিচ্ছে, তখন এই ফ্র্যাঞ্চাইজিদের কমিশনটাও ওই প্রোডাক্ট প্রাইস প্রবলেমের মতো ফেস হয়ে যায়। যখন 2% বা 3% দেবে, তো মূল কোম্পানির প্রোডাক্টের চেয়ে এই ফ্র্যাঞ্চাইজি সিস্টেম বা লিঙ্ক যে লিডার বা লিঙ্কটি ওপেন হচ্ছে, তখন ওই প্রোডাক্টের প্রবলেমতা প্রাইসটা হাই হয়ে যায়। মিনিমাম মূল কোম্পানির প্রোডাক্ট যদি $100 থাকে, ওই লিঙ্ক কোম্পানির প্রোডাক্ট 150 $150 হবে। কি কারণে? ফ্র্যাঞ্চাইজির যে কমিশনটি কোম্পানি দিচ্ছে না,
ওই প্রোডাক্টের কমিশন থেকে তারা দিয়ে দিচ্ছে। তাহলে দেখুন তাহলে কিভাবে আপনার প্রোডাক্ট সিস্টেম গুলো হচ্ছে। আরেকটা উদাহরণ যদি আমি দেই, যেমন বাংলাদেশের উদাহরণ দেই, ধরুন বাংলাদেশের কোনো লিডার যদি কোনো জেলাতে একটা লিঙ্ক তৈরি করে কাস্টমার 5-6 জন হয়ে গেল বা 10 জন হয়ে গেল 20 জন হয়ে গেল, ওখানে যদি একটা কোম্পানির আওতাভুক্ত না হয়ে নিজেরাই একটা স্টক নিয়ে নিল, অর্থাৎ কোম্পানি এখনো স্টকেজ অনুমোদন দেয়নি, যে চিটংগে স্টকেজ অনুমোদন দেয়নি, আমার টিম থেকে আমি স্টকেজ সিস্টেমে আমি সহকারে কয়েকজন লিডার মিলে আপলাইন মিলে আমরা এই কাজটি করলাম। তাহলে দেখা গেল যেই স্টকিস্টটা কোম্পানিও জানে না যে কোম্পানির আদলে কোম্পানির অনুমোদন আছে কি না, তা না, লিডার আর লিডারের সমন্বয় স্টকিস্টটা দিয়ে যাচ্ছে। সেম এই ফ্রাঞ্চাইজি সিস্টেমটা এই। আসলে এই ফ্রাঞ্চাইজি এবং লিঙ্ক সিস্টেমের যে প্রবলেমতা হবে, আপনি যখন কাজ করবেন, কাজ করার 3 থেকে 4 মাসের ভিতরে আপনার প্রোডাক্ট প্রবলেমতা শুরু হবে। অর্থাৎ প্রোডাক্ট ক্রাইসিস প্রতি 2 থেকে 3 মাস পর পর প্রোডাক্ট ক্রাইসিস হবে, এবং প্রোডাক্ট ক্রাইসিস এমন ভাবে হবে আপনার প্রোডাক্টটা পেতে পেতে আপনি বাই পুশ বাই সেল শুরু হবে। অর্থাৎ আপনারা সেল না হলে কোম্পানি প্রোডাক্ট পাঠাবে না, এমন ধরনের কিছু আফলাইনরা, টপ আফলাইন যারা ফ্রাঞ্চাইজি দিচ্ছে তারা এরকম কথা বলে। তখন বাই পুশ বা বাই সেলে যে সেলটি হলো, যখন দেখলো যে এত কোটি টাকার বা এত লাখ টাকার প্রোডাক্ট সেল হয়েছে, এবং প্রোডাক্ট তখন আহ, ওই কোম্পানির যে লিঙ্ক আপের যে লিঙ্ক লিডার আছে, সে ম্যানেজ কোম্পানিকে বলে যে আমাদের এই লিঙ্কে অমুক দেশে এতগুলো প্রোডাক্ট অর্ডার আছে, প্রোডাক্টগুলো পাঠানোর ব্যবস্থা করেন। তখন কোম্পানি আবার 1 থেকে দেড় মাস বা 2 মাস সময় নেয় প্রোডাক্টগুলো পাঠাতে। এই ক্ষেত্রে দেখা যায় 3 থেকে 4 মাস একটা বিজনেস স্লো হয়ে যায়। অর্থাৎ লিঙ্ক আপ কোম্পানি, যখনই আপনি এই ধরনের প্রবলেমতাগুলো ফেস হয়ে যায় লিঙ্ক আপ কোম্পানিগুলোর ক্ষেত্রে, তখন আপনি মনে করবেন যে এটা লিঙ্ক আপ কোম্পানি, এখানে কোনো নেই। আরেকটি সিস্টেম হলো আপনি প্রোডাক্ট এনি কান্ট্রি থেকে পারচেস করতে পারবেন না। অর্থাৎ লিঙ্ক আপ কোম্পানি কোনো দিন আপনি চাইলে কোনো দেশ থেকে আপনি প্রোডাক্ট পারচেস করতে পারবেন না। যখনই আপনি বাংলাদেশের থেকে আপনি ইন্ডিয়ার প্রোডাক্ট, ইন্ডিয়াতে যে আপনি আপনার আইডিতে প্রোডাক্ট শপিং করতে পারবেন না। আপনি বাংলাদেশ থেকে আপনি বাংলাদেশের বিজনেসটি প্রমোট করতে হবে। সো এই ধরনের প্রমোট গুলো ফেস হয় লিঙ্ক আপ এবং ফ্র্যাঞ্চাইজি সিস্টেম যে ফেস আছে। আরো অনেকগুলো সিস্টেম এখানে ডেভেলপমেন্ট আছে, তবে মূল হচ্ছে প্রোডাক্ট সাপ্লাই প্রবলেম এবং প্রোডাক্ট প্রাইস প্রবলেম এবং প্রোডাক্ট পার্সেস এনি কান্ট্রি। অর্থাৎ আপনি যে কোনো কান্ট্রি থেকে আপনি প্রোডাক্ট শপিং করতে পারবেন না, আপনি ব্লকেজ সিস্টেমে থাকবেন। অর্থাৎ আপনি চাইলে আদার সাইড থেকে আপনি প্রোডাক্ট পারচেস করতে পারবেন না। লিঙ্ক আপ এবং সিস্টেম কোম্পানিগুলো, এটা একটা চেনার উপায়। আরেকটি বিষয় হলো আপকামিং কোম্পানি আমরা জানি বুঝি যে কোম্পানি একটা লঞ্চ করা হলে আমাদের জন্য ভালো। এই ক্ষেত্রে কিছু কিছু নতুন কোম্পানি বাংলাদেশের বা বিভিন্ন দেশের টপ, যেটি লিঙ্ক যেভাবে নিয়ে আসে সেইভাবে সেম একই ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের অফার দিতে থাকে। যেমন 2019 সাল 20 সাল মরিঙ্গো কোম্পানি আসার জন্য বাংলাদেশে অহরহ ভাবে ঢালো পিটো তাদের কোম্পানি এসেছে। কোম্পানি মরিঙ্গো যখন অফলাইনে যখন প্রোডাক্টগুলো পাওয়া যায় 3,500 4,000 টাকা, যখনই কোম্পানি লঞ্চ করবে এবং কোম্পানির প্রোডাক্ট প্রাইস ট্যাক্স ভ্যাট সবকিছু মিলে সেই প্রোডাক্ট প্রাইস 5,000 উপরে হয়ে যায় বা 6,000 টাকা হয়ে যায় একটা প্রোডাক্টের দাম। তাহলে তখনই দেখা যায় যে আস্তে আস্তে লিডাররা সরে আসে, কারণ জেনুইন ভাবে যখনই কোনো প্রোডাক্ট চলে আসবে তখন বিভিন্ন ভাবে বিভিন্ন ট্যাক্স ভ্যাট বিভিন্ন পড়বে, আর আনলিগাল ভাবে আসলে এগুলো কোনো ট্যাক্স ভ্যাট কোনো কিছু পড়বে না। সো আরেকটি বিষয় হলো আরসিএমএল, নাম শুনছেন হয়তো, বা আরেকটি নাম শুনতেছেন অ্যাটমিক, যেটি 2017 সাল 18 সাল 19 সাল 20 সাল 21 সাল 22 সাল 23 সাল 24 সাল পড়তেছে, এখনো অ্যাটমি আসতেছে। কোম্পানির ম্যানেজমেন্ট এখন পর্যন্ত বাংলাদেশকে নিয়ে কোনো চিন্তা ভাবনা তারা করেনি, বাট বাংলাদেশের লিডার, ইন্ডিয়ান লিডার এবং টপ লিডাররা বিভিন্ন কান্ট্রিতে বিভিন্নভাবে বৈঠক করে বিভিন্নভাবে সেলফির মাধ্যমে আনাউন্স করতেছে যে আমরা অ্যাটমিতে কাজ করতেছি। আসলে অ্যাটমি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে অরিজিনাল ভাবে যদি প্রমোট না হয় তাহলে তারা সহজে আসবে না। যতই লিঙ্ক চাইলেও লিঙ্ক দিবে না, কারণ অনুমোদিত ব্যতীত
অ্যাটমিক কোথাও বিজনেস করে না, যেটি জেনুইন প্ল্যাটফর্মরা যারা কোথাও সহজে অনুমতি না পাওয়া পর্যন্ত বিজনেস করবে না। সো ভিউয়ার্স, অফলাইন আপকামিং কোম্পানিগুলোতে আপনি যখন যুক্ত হবেন, হ্যাঁ বেশ ভালো। সর্বোচ্চ আপনি 3 মাস বা 6 মাস দেখতে পারেন যে আসলে কোম্পানিটা আসতেছে কিনা। যদি 3 থেকে 6 মাসের ভিতর কোম্পানি না আসে, তাহলে ওই কোম্পানিতে আপনি শ্রম দেওয়া সবচেয়ে বৃথা। কারণ কিছু কিছু কোম্পানি, কিছু কিছু লিডার আছে ফর্ম বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করে। অর্থাৎ রেজিস্ট্রেশন ফর্ম, অর্থাৎ আপনি জাস্ট একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন, 5 টাকা বা 2 টাকা করে কোম্পানি থেকে কিনে নেবেন, যেটি এজেন্ট বা এজেন্ট আছে বা ক্যাশ শাখা থেকে কিনে নেবেন। এই ফর্ম বিক্রি করে অনেক কোম্পানির লিডাররা আজকে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, জাস্ট একটা 5 টাকার ফর্ম বিক্রি করে, অর্থাৎ আপকামিং কোম্পানি। তাহলে একটু চিন্তা করে আপনার সময়টুকু আপনি কাজে ব্যবহার করবেন। এইগুলো আপকামিং কোম্পানি। তাহলে আরেকটা ফরেন কোম্পানি গুলোর তাহলে আপনি চিনবেন কিভাবে? এটা একটা বিষয়। ব্রাঞ্চ অফিস প্রথম অবস্থায় কোম্পানি নিজে ব্রাঞ্চ অফিসটা মেনটেন করতেছে। আগে এই ব্রাঞ্চ অফিসটাকে আপনি খেয়াল করবেন যে কান্ট্রি ম্যানেজার কে, কান্ট্রি ম্যানেজারটি কে, দেশি না বিদেশি, বা বাংলাদেশের হলে বাংলাদেশি না দেশের বাইরে। কিছু কিছু দেখা যায় কান্ট্রি ম্যানেজার লিঙ্ক আপের যে আছে, লিঙ্ক লিডারের প্রধান, সে কান্ট্রি ম্যানেজারের রূপ ধারণ করে। এটা একটা চেনার উপায়। আরেকটি বিষয় হলো অ্যাডমিন সাপোর্ট, অর্থাৎ আইনগত সহযোগিতা প্রচুর পরিমাণ। আপনি যখন একটা কোম্পানি অ্যানাউন্সমেন্ট হবে আসবে, তারা অ্যাডমিন সাপোর্ট এবং প্রশাসনিক সাপোর্ট দিয়ে 100% কাগজপাতি ওকে না হওয়া পর্যন্ত তারা আহ, সহজে বিজনেসটি ডেভেলপ করবে না। নিঃসন্দেহে ডিএক্সএন এর সকল পেপারস ওকে আছে, এবং শুধু তাই নয়, আজ থেকে 2001 সাল থেকে অব্দি এখন পর্যন্ত আহ, চমৎকার ভাবে বিজনেস করতেছে, এবং 1993 সাল থেকে সারা বিশ্বে চমৎকার ভাবে বিজনেস ডেভেলপমেন্ট করছে, এবং আরো ভালো করবে। আপনারা আরো শুনে অবাক হবেন যে 25 এবং 26 সালে গিয়ে ডিরেক্ট সেলিং এর আমাদের যে আইকু বা আমাদের যে ধারণা, বা আমি যেটা ফিল করতেছি, যে তখন বিজনেস প্ল্যাটফর্মে চলে আসবে ডিএক্সএল। আর ম্যানেজমেন্ট সেই আঙ্গিকে, সেই আদলে ম্যানুফ্যাকচারিং সিস্টেমকে বেশি ফোকাস দিচ্ছে, যে আমার প্রোডাক্ট যত সাপ্লিমেন্ট করতে পারবো এবং ম্যানুফ্যাকচারিং যত সাপোর্ট হবে এবং ফ্যাক্টরি যত হবে বিভিন্ন কান্ট্রিতে, আমাদের বিজনেসটি বেশি ডেভেলপমেন্ট করার সুযোগ রয়েছে। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস হয়ে যায়, প্রোডাক্ট সেভিংটা হয়ে যায়, কস্টিং খরচ কমে যায়, ট্যাক্স ভ্যাট থেকে অনেকটা কোম্পানির হ্যাসেল কমে যায়। সো প্রত্যেকটা দেশেই চিন্তা ভাবনা আছে যে ম্যানেজমেন্টের, আমি অনেকগুলো ভিডিও দেখেছি ম্যানেজমেন্টের, তাহলে সেই ক্ষেত্রে দেখলাম যে প্রায় মিনিমাম 26-27 সালের ভিতরে মিনিমাম 30 থেকে 40টা ম্যানুফ্যাকচারিং কোম্পানি হবে বিভিন্ন কান্ট্রিতে। সো ম্যানেজমেন্টের দিক দিয়ে ম্যানেজমেন্ট অ্যাডভান্স লিগেল ডকুমেন্টস, এগুলো নিঃসন্দেহে ডিএক্সেন্টের খুবই চমৎকার আছে। সো আপনারা অন্য অন্য প্ল্যাটফর্মে যখন দেখবেন, যে বাংলাদেশি হোক বা বিদেশি হোক, বা আপনি দেখবেন যে ডিরেক্ট সেলিং আওতাভুক্ত যদি তারা যদি কথা বলে যে আমরা ডিরেক্ট সেলিং মার্কেটিং করি, তাহলে ডিরেক্ট সেলিং মার্কেটিং এর তার ডকুমেন্টস পেপারস গুলো আছে কিনা, আওতাভুক্ত ডিরেক্ট সেলিং এর রুলস রেগুলেশন সিস্টেমে কাজ করে কিনা, সেগুলো আপনারা ফলো করবেন, সেগুলো আপনারা বুঝতে পারবেন এর আরেকটি স্লাইডে। তাহলে এখন আসেন যে রাইট প্ল্যাটফর্ম এবং রং প্ল্যাটফর্মটা আপনি যখন চুজ করবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে তারা রিয়েল ডিরেক্ট সেলিং আওতাভুক্ত কিনা। আসলে রং কনসেপ্টে যেটি হচ্ছে আইডি নিশ্চয়তা, অর্থাৎ আপনি যে ফ্যামিলি মেম্বার হলেন একটি কোম্পানিতে, এই আইডি নিশ্চয়তা রং কনসেপ্ট কোম্পানিতে আপনি পাবেন না। সঠিক চিন্তাধারা কোম্পানিগুলো ডিরেকশন যদি আওতাভুক্ত না হয়, এগুলো বিডি কোম্পানিগুলোতে বেশি প্রবলেম হতে হয়, আইডি নিশ্চয়তা নেই। অর্থাৎ আপনি একটা কোম্পানিতে কাজ করছেন স্বাধীন ক্রেতা, আপনি আরেকটা কোম্পানিতে যখন স্বাধীন ক্রেতার প্রোডাক্টও ইউজ করেন, তারা মনে করবে যে ওই কোম্পানিতে আপনি কাজ শুরু করেছেন। বাট রাইট কোম্পানির যখন আপনি আইডি নিশ্চয়তা 100% পাবেন, যতক্ষণ না পর্যন্ত কোম্পানির আপনার বিরুদ্ধে কোনো কোম্পানির বিরুদ্ধে আপনার কোনো কিছু যায়নি, কোম্পানির রুলস এর বিরুদ্ধে আপনি যাননি, আপনাকে ইমেলের মাধ্যমে আগে সতর্ক করে দেবে। এরপরেও যদি না হয়, তারপরে
আইডি ব্লক করার চিন্তা ভাবনা করে। বাট বিডি কোম্পানি বা ত্রুটিপূর্ণ কোম্পানিগুলোতে আপনাকে নোটিশবিহীন আপনার আইডিটা ব্লক করে দিচ্ছে। এটা একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে লিডার, যেটা লিডারদেরকে মূল্যায়ন বোধ কম, অর্থাৎ ফিল্টারিং, অর্থাৎ দ্য লিডার হ্যাজ টু ফিল্টারিং, তারা লিডারকে মূল্যায়ন করা চিন্তা ভাবনা করে না। কারণ তারা মনে করে যে নতুন নতুন ব্যক্তি তো আসতেছে জয়নিং, কিন্তু একটা কোম্পানি পাওয়ার অফ বিল্ড হচ্ছে লিডার। একটা লিডার অ্যাকসেপ্টেশনাল, যেটি আপনার রাইট কোম্পানিগুলোকে লিডারকে খুবই প্রায়োরিটি করে। এবং এই একজন লিডারকে তৈরি করতে পারলে তারা মনে করে যে আমরা কোম্পানিতে হাজার হাজার ডিস্ট্রিবিউটর এবং হাজার হাজার অ্যাসেট তৈরি হবে। আর রং কনসেপ্ট কোম্পানিগুলো হাজার হাজার ডিস্ট্রিবিউটরকে ব্লক করার চিন্তা ভাবনা করে। ম্যানেজমেন্টদেরকে ভিতরে যেটি রয়েছে যে আপনার যে খুবই মিরাক্কেল বিষয়, তারা ফিনান্সিয়াল ভাবে বেকআপ নেই। অর্থাৎ মনে করুন যে একটা উদাহরণ দেই, আপনারা 10 জন বন্ধু মিলে একটা কোম্পানি করব, 10 লাখ বা 15 লাখ করে, 1 কোটি টাকা দিয়ে একটা বিজনেস ডেভেলপমেন্ট করলাম, একটা সফটওয়্যার তৈরি করলাম, 10 লাখ টাকা দিয়ে কিছু প্রোডাক্ট চায়না থেকে নিয়ে আসলাম, আর কিছু একটা অফিস জামকল করলাম, 1 কোটি টাকার খরচ শেষ, আর কিছু এক্সপিরিয়েন্স তৈরি করার জন্য একটা কোর শেয়ার ছাড়লাম। তাহলে দেখুন, কোর শেয়ার ছাড়ার পর কোম্পানিটি শেয়ার হোল্ডার হয়ে গেল, এবং এই শেয়ার হোল্ডার, কো শেয়ার হোল্ডার, কোম্পানি শেয়ার, প্রফিট সবকিছু মিলে একটা গেমিং বাই পিন সেল শুরু করে যায়। তাই কন্টেন্ট কোয়ালিটি প্রোডাক্ট তখন আহ, থাকেই না, কারণ তাদের নিজস্ব কোনো ম্যানুফ্যাকচারিং নেই। তারা ওন প্রোডাক্ট নিজস্ব নেই, তারা চায়না বা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের আহ, ভাবে প্রোডাক্ট গুলো সংগ্রহ করা শুরু করে দেয়, বিভিন্ন আনকোয়ালিটি প্রোডাক্ট। এটা একটি বিষয়। আরেকটি বিষয়, দেয়ার ইজ আপনার দিস ইজ নো গ্রানেট অফ কমিটমেন্ট, অর্থাৎ মোট কথা হচ্ছে তারা যে কোনো কমিটমেন্ট, অর্থাৎ যে কোনো ট্যুরস যদি দিতে চায়, সে ট্যুরটা পর্যন্ত তো দিতে চায় না। এগুলো বেশিরভাগ প্রবলেম তো ফেস হয় লিঙ্ক আপ কোম্পানিগুলো সিস্টেমে। আপনি ট্যুর রিসিভ করেছেন, আপনি সহজে আপনি এই লিঙ্ক আপ কোম্পানিগুলো সহজে এই ম্যানেজমেন্ট গুলো মনে করে যে না, এটা তো আমরা এটা তো এই দেশে বিজনেসটি ডেভেলপ করিনি, তাহলে এই দেশ থেকে যে এতগুলো ব্যক্তি ট্যুর অ্যাচিভ করলো, এই ট্যুরটা দেওয়া সো টাফ, সো কষ্টকর। কারণ একটা দেশ থেকে আর একটা দেশে যখন বিজনেস ট্যুরে যাবে, সেই ক্ষেত্রে অনেকগুলো রুলস মেনে কাজগুলো করতে হয়। তখন এই লিঙ্ক আপ কোম্পানিগুলোতে যতই ফান্ড রিসিভ করুক বা বিভিন্ন ধরনের অ্যাসিভার হোক না কেন, দিতে চায় না। এই লিঙ্ক আপ কোম্পানিগুলোর প্রবলেমতা ফেস। আর জেনুইন কোম্পানিগুলো যেটি রয়েছে, আপনার ট্যুর অ্যাসিভ হওয়া মানে আপনার পাসপোর্ট জমা জন্য নোটিশ দিয়ে দেবে, আপনার পাসপোর্ট জমা দিয়ে দেন। আপনার পাসপোর্ট ঠিক থাকলে আপনি নিশ্চিত 100% আপনি ট্যুর গমন করতে পারবেন। আর এই হলো রাইট কোম্পানির এবং আপনার আর রং কোম্পানির ভিতরে পার্থক্যগুলো। আরেকটি বিষয় হলো, আপনাকে ডিরেক্ট সেলিং কোম্পানি কিভাবে আপনি চিনবেন যে আসলে এটি জেনুইন কোম্পানি কোনটি। আসলে প্রথম অবস্থায় আপনি আগে দেখবেন যে কোম্পানিটির নিজস্ব পণ্য তৈরি ফ্যাক্টরি আছে কিনা বা নিজস্ব পণ্য আছে কিনা, একটা বিষয়। আর ত্রুটিপূর্ণ কোম্পানিটি আলোচনা করে তারপর আমি চলে যাচ্ছি যে সঠিক কোম্পানি কোনটি। নিজস্ব পণ্য তৈরি করা ফ্যাক্টরি নেই। আমরা যে ডিরেক্ট সেলিং মার্কেটিং এর দাবি করি যে আমি নেটওয়ার্ক মার্কেটিং করতেছি, আমাদের কোম্পানিটি ডিরেক্ট সেলিং এর আওতাভুক্ত, আমরা মাল্টি লেভেল মার্কেটিং বলি বা নেটওয়ার্ক মার্কেটিং, যে ভাষায় করি না কেন, আগে দেখবেন যে নিজস্ব পণ্য আছে কি না। যদি নিজস্ব পণ্য না থাকে, সেটি মাল্টি লেভেল বা নেটওয়ার্ক মার্কেটিং হবে না। সেটি ট্রেডিশনাল মার্কেটিং কনসেপ্ট হতে পারে, বা ই কমার্স প্ল্যাটফর্ম কনসেপ্ট হতে পারে, বা সেটি মিনা বাজার কনসেপ্ট হতে পারে। অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং এর রুলস অনুযায়ী, অর্থাৎ আপনার 70 থেকে 80% নিজস্ব প্রোডাক্ট থাকতে হবে, আর 20 বা 30% প্রোডাক্ট কোন আদার্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে বা আদার্স ফ্যাক্টরি থেকে আপনি প্রোডাক্ট তৈরি করে নিতে পারবেন আপনার ব্যানারে। অন্য ব্যানারের প্রোডাক্ট নয়, নিজের ব্যানারের প্রোডাক্ট হতে হবে। অন্য ফ্যাক্টরিতে আপনাকে তৈরি করে নিতে হবে। যদি ওই ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টগুলো যদি আপনার যদি ম্যানুফ্যাকচারিং না থাকে, এটা একটা বিষয়। তাহলে পণ্য পরীক্ষাগার R&D থাকবে না। অর্থাৎ যেটি ত্রুটিপূর্ণ কোম্পানি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পণ্য বিক্রয় করে থাকে, পণ্যের গুণগত মান নিশ্চিত করতে পারে না, পিবি বা পয়েন্টের জন্য
নিয়তই প্রতি বছরে বা মাসে, প্রতি বছরে বা মাঝে মধ্যে প্রোডাক্ট প্রাইস বেড়ে যায়। প্রতিষ্ঠানগুলো বহির্বিশ্ব মার্কেট তৈরি করতে পারে না। অধিকাংশ ক্ষেত্রে বিনিয়োগ ধর্মী প্যাকেজ বা পিন সেল করে থাকে। বহির্বিশ্ব যেহেতু এমএলএম নীতিমালা নেই, তারা এমএলএম এর বিজনেসটিকে ফোকাস করে বাইনারি ট্রিতে, বাই ম্যাচিং, বাই ক্যারি ফরওয়ার্ডিং সিস্টেমটাই আপনার ফোকাস করে। তারা ইউনিলেভেল বা ম্যাট্রিক্স স্টাডি ফোকাস করবে না। প্রতিষ্ঠানগুলো দ্রুত বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বন্ধ হচ্ছে এবং হবে, কারণ এদের দূরত্ব দেখা যায় যে হয় লিডার থাকবে, হয়তো বা কোম্পানি যদি থাকে লিডার থাকবে না, কারণ একটা পর্যায়ে যায় আইডি ব্লক, উইথড্রল দিতে পারবে না, বিভিন্ন ধরনের বিভিন্ন অজুহাতে কোম্পানির ব্যানার ঠিকই থাকবে, কিন্তু দেখা যায় লিডার স্থায়িত্ব থাকবে না। অধিকাংশ ক্ষেত্রে প্যাকেজ প্রাইস বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আপনি ত্রুটিপূর্ণ কোম্পানিগুলো বুঝে নিলেন। তাহলে সঠিক ডিরেক্ট সেলিং কোম্পানিটি বুঝবেন কিভাবে, যে আসলে এটি সঠিক কোম্পানিতে আমরা কাজ করতেছি কিনা, নিজস্ব পণ্য তৈরিখানা প্রতিষ্ঠান বা ফ্যাক্টরি আছে কিনা, এটা আগে প্রথম শর্ত। আগে দেখবেন যে নিজস্ব কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা প্রোডাক্ট তৈরি করার না আছে কিনা, কোম্পানির একটা বড় একটা অ্যাসেট। অর্থাৎ কোম্পানি যদি অ্যাসেট না থাকে, তাহলে কোম্পানি বেশি দূর ডেভেলপমেন্ট করতে পারবে না। কতই অন্যের প্রোডাক্ট নিয়ে মার্কেট প্লেস মার্কেট তৈরি করা সম্ভব নয়। নিজস্ব পণ্য পরীক্ষাগার আর&ডি আছে কিনা, নিজস্ব তৈরিকৃত পণ্য বিক্রয় করে থাকে, পণ্য গুণগত মান নিশ্চিত করে থাকে, পিবি বা পয়েন্ট এর পণ্যর দাম বেশি হয় না, প্রতিষ্ঠানগুলো বহির্বিশ্বে মার্কেট তৈরি করতে পারে, বিনিয়োগধর্মী প্যাকেজ পদ্ধতির কোনো সুযোগ নেই, বহির্বিশ্বে ডিরেক্ট সেলিং নীতিমালা অনুযায়ী বিজনেসগুলো করে থাকে, প্রতিষ্ঠানগুলো সহজে বন্ধ হওয়ার সম্ভাবনা অনেক কম, সহজে প্যাকেজ প্রাইস বৃদ্ধি সম্ভাবনা অনেক কম। অনেক প্রতিষ্ঠান যেগুলো প্যাকেজিং সিস্টেম থাকে সেগুলো বৃদ্ধি হয় না। সো ভিউয়ার্স, আজকে মূলত আলোচনা যেটি ছিল যে আসলে নেটওয়ার্ক মার্কেটিং এর রাইট প্ল্যাটফর্ম চুজ করবেন কিভাবে, এবং আমরা কিভাবে লিঙ্ক আপ কোম্পানিগুলো চুজ করব, থেকে চুজ বাছাই করব, কিভাবে মানি গেমিং কোম্পানিগুলো চিহ্নিত করব, কিভাবে আপকামিং কোম্পানিগুলো চিহ্নিত করব। আসলে মূলত পক্ষে আপনি যদি এই কনসেপ্ট গুলো ঠিকভাবে না বুঝতে পারেন, তাহলে আপনাকে, আমাকে, XYZ ব্যক্তি এমন ভাবে আমাদের যে চাইতো, যে ব্যক্তিটি এক্সপার্ট, আপনাকে এমন ভাবে বিশ্লেষণ করবে, আপনি মনে করবেন যে তারটাই ঠিক। বাট আপনি যদি এই বিষয়গুলো জানেন, তাহলে বোঝেন, তাহলে আপনি, আমি সহজে প্রতারিত হব না, এবং আমরা তাদের বিষয়গুলো ক্লিয়ার বুঝতে পারবো আসলে XY ব্যক্তি যে কথাগুলো বলতেছে সেটি কতটুকু সঠিক বা কতটুকু মিথ্যা। সো ভিউয়ার্স, তাহলে আজকে যারা এতক্ষণ সময় দিলেন দেশ এবং দেশের বাইরে থেকে, সক- সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি, আসসালামু জি আলাইকুম। জি জি জি, হাফিজ ভাই, আমাদের আজকে আমি আসলে মনোমুগ্ধ হয়ে শুনছিলাম অনেক কিছুই। আজকে আমরা এই প্রোগ্রামের মধ্য দিয়ে জানলাম, যেটা হচ্ছে টোটাল ওভারঅল ইন্ডাস্ট্রি, কোন কোম্পানিগুলো কোন স্ক্যাম নিয়ে আসে, কোন কোম্পানিগুলো কোন আসলে ফিলোসফি ফলো করে বিজনেস করে, তার সম্পর্কে আমরা একটা ক্লিয়ার একটা ধারণা পেলাম। আশা করি পরবর্তী থেকে আমরা মিসগাইডেড হব না, যে কোন ধরনের কোম্পানি আমাদের করা উচিত, কোন ধরনের কোম্পানি করা উচিত না, কোনগুলো মানি গেম, কোনগুলো আপনার আপনার হচ্ছে রিয়েল স্কিম, কোনগুলো ফ্রড স্কিম, সেই সব সম্পর্কে আমরা কমপ্লিটলি একটা ধারণা পেলাম। এবং সেই সাথে আমরা এটাও বুঝতে পারলাম যে আমরা একটা রাইট কোম্পানিতে আছি, রাইট প্ল্যাটফর্মের মধ্যে আছি। তো এইখানে ক্যারিয়ার ডেভেলপ করা যায়, এখানে আসলে আমার সর্বস্ব দিয়ে আমাদের ক্যারিয়ারের জন্য কাজ করা যায়। সো অত্যন্ত চমৎকার প্রোগ্রামটি আমরা আসলে এনজয় করলাম। আর ধন্যবাদ হাফিজ ভাই, আশা করছি এই ধরনের প্রোগ্রাম আমরা আরো পাবো এবং আরো করব। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং দিয়েছেন হাফিজ ভাই, আপনাকে আবারও ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম